তুমি কে আমি কে রাজাকার রাজাকার গান ডিলিট করতে হবে গান কেন গাইলা মালো মাজিলোজি ও বললো বইন আমি করলাম কি প্রত্যেকটা শিল্পী যেন তার মুখ্য তার সত্য কথাটা যেন সে মুখ দিয়ে বলতে পারে উড়নে লাগা কেউ মানে বাবলা রে। এই গিটারের কোনো ওস্তাদ নাই আমার, আমি গিটার নিজে নিজে শিখছি, নিজেই ইউটিউবে কিছু টিউটোরিয়াল পাইছিলাম। প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে। আমি শিল্পী, আমাকে গান গাইতে হবে, আমাদের শিল্পীদের ন্যূনতম সম্মানটা দরকার। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অনেক সূত্রধর। আমরা জানি যে বিগত সময়ে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি লাভ করেছে। আজকে আমরা তার সাথে কথা বলবো, আড্ডা দিব এবং আপনার গান শুনবো। কেমন আছেন? ভালো আছি, আগের থেকে অনেক বেটার। তো আমি ফার্স্ট অফ অল ওই গানটা শোনাই যে গানটা আমার সিচুয়েশন খুব খারাপ গেছে একটা মাস, ওই গানটাতে একটু শুরু করি। তুমি কে আমি কে রাজাকার রাজাকার, চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে রাজাকার রাজাকার, চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার। মানুষ হয়ে মানুষ পেটান সামান্য বুক কাঁপে না, অধিকার চেয়ে বাঁচবে যারা তারাই কি খুব অচেনা। দলের চেয়ে দেশটা বড়, তার চেয়ে বড় মানুষ, এতই অন্ধ হলাম কবে ফিরবে মোদের হুঁশ। দোহায় একটু জিরিয়ে ভাবুন, দোহায় একটু আস্তে মারুন, ভাইয়ের গায়ে বোনের গায়ে করতে আঘাত ভাবুন। মানুষ হয়ে লাভ কি হলো, দেশের কি হাল হলো, রক্তাক্ত ভাই বোনেরা চাইছে সংস্কার। তো আমরা জানি যে এই গানের জন্য কিন্তু আপনার বিগত সময়ে অনেক একটা স্টেপ, অনেক খারাপ একটা সময় পার করতে হয়েছে। জি জি জি। তো এর পিছনে গল্পটা যদি একটু বলতেন। এটা মোটামুটি সবাই জানে হয়তো বা। এই গানটা তাসরিফ ভাই লেখা ছিল। রাত 2টা বাজে আমি গানটা হুট করে আমার চোখে আসে, তো আমি ভাবলাম যে গেয়ে ফেলি। আমি এই গানটা যদি গাই তাহলে হয়তো বা যারা ছাত্র জনতা যারা ছিল আন্দোলন করেছে তারা একটু উদ্বেগ হবেন। এটা সুর করা আপনার? জি জি, এটা সুর করাটা আমারই ছিল, তাসরিফ ভাই লেখা ছিল। তো ওইখান থেকে গানটা করা, দেন টোটাল 8 ঘন্টার ভেতর গানটা প্রায় 8 মিলিয়ন ভিউ হয়ে যায়, দেন লাখ খানিকের উপর শেয়ার হয়ে যায়। তো টোটাল এই গানটা এত পরিমাণে মানুষজন নিবে, পজিটিভভাবে নিবে এটা ভাবি নাই, কিন্তু 8 ঘন্টা পরে নেগেটিভভাবেও আমার রিটার্ন আসে। কেমন সেটা? সেটা ছিল আপনার, আমি 8 ঘন্টা পরে আমি যখন গানটা আপলোড দিই, তারপর অনেক জায়গা থেকে অনেক কথা আসে, অনেক জায়গা থেকে অনেক মানুষ অনেক কিছু বলা শুরু করে। কিছু মানুষ ছিল আশেপাশে যারা তারা হচ্ছে হুমকি, গান ডিলিট করতে হবে, গান কেন গাইলা। আমি তো শিল্পী, প্রথম কথা আমি শিল্পী, আমার ধর্ম বর্ণ জাত শিল্পীদের অন্তত হয় না। আমি যতটুকু জানি শিল্পীরা দেশের ভালো সময়ে গান গাইবে এবং দেশের খারাপ সময়ে গান গাবে, এটাই শিল্পীদের ধর্ম। এবং এটার জন্য প্রায় মাসখানেক আমার মানে বাইরে থাকতে হয়েছে গা ঢাকা দিয়ে। যেরকম আমি মাসখানেক বর্ডারে ছিলাম, ইন্ডিয়ার বর্ডারে ছিলাম। তো ওইখানে আমার এক আত্মীয়র বাসায় ছিলাম, নামটা বলতে চাই না। তো হচ্ছে ওই যে একটা মাঝখানেকের একটা ব্যাপার ছিল, তারপরেও আতঙ্ক কাজ করছে যে আমি আবার যদি বাইরে আসি, বা ওই সময় একটা আতঙ্ক কাজ করছে, কারণ ওই সময় অনেক উত্তাল ছিল পরিবেশ। সাধারণ যারা কন্টেন্ট ক্রিয়েটার ছিল, দেন হচ্ছে তাসরিফ ভাইরা ছিল, যারা মোটামুটি আন্দোলন করছে ওই টাইমে। তো ওই সময় খুব চাপ ক্রিয়েট করতে হয়েছে তাদের, বা চাপের মধ্যে যাইতে হয়েছে। তো আমিও সেম অবস্থাতেই ছিলাম, তার ব্যতিক্রম ছিলাম না। তো নিজের গা ঢাকাতে থাকতে হয়েছে, নিজের গোপন রাখতে হয়েছে। এখনও বের হইলে ভয় লাগে। এখন তো আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার আসছেন, জি আমরা দেখতে পাচ্ছি। তো এখন কি কোনো প্রবলেম ফেস করতেছেন? না, এখন তো আমাদের উপদেষ্টা যারা বর্তমান সরকার যারা আছেন, তো আস্তে আস্তে পরিবেশ ভালো হচ্ছে, স্বাভাবিক হচ্ছে। তারপরও আমাদের শিল্পী হিসেবে আমাদের দেশের কাছে একটা আবেদন যে আমরা যেন সুষ্ঠু শান্তিভাবে বসবাস করতে পারি দেশে।
আমাদের বাক স্বাধীনতা দেন, আমার স্বাধীনতাটা যেন আমরা ফিরে পাই এবং প্রত্যেকটা শিল্পী যেন তার মুখ্য তার সত্য কথাটা যেন সে মুখ দিয়ে বলতে পারে, প্রত্যেকটা শিল্পী যেন সম্মান পায়, দেন সত্য কথা যেন বলতে পারে, সেই অধিকারটা যেন দেওয়া হয়। আমরা জানি যে 5 আগস্টের আগে আপনার এই গানটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরে হয়েছে। জি তো এখন তো সাধারণ স্টুডেন্টরা ছাত্ররা যেটা বলছে যে নতুন স্বাধীনতা অর্জন করেছে, তো এরপরে কি নতুন কোনো গান আপনি আরো সামনে আনছেন কিংবা কোনো পরিকল্পনা আছে কিনা? এরপরে হচ্ছে সময় সাপেক্ষে যেরকম বিভিন্ন কাহিনী হয়তো বা এখনও কিছু ঘটতেছে আশেপাশে, তো অ্যাক্সেস কিছু হলে তো দেশের মানুষ চুপ থাকবে না, এটা কখনোই ছিল না। তো আমাদের বিশ্বাস যে আমাদের সরকার যিনি আছেন, যেই আছেন, তো তারা এটা মেনটেন করবে। আমরা আবার আরেকটা গানে অবশ্যই। গানের জগতে আসার পিছনে গল্পটা জানতে চাই। আচ্ছা, গানের পিছনের আমি প্রায় ক্লাসিক্যাল করি 12 বছর যাবত। ছোট থেকেই বাবার সাপোর্ট পাইছি। আঙ্কেল গান গাইতেন? যে আমার বাবা গান গাইতেন টুকটাক, আমার দাদা যে ছিলেন উনিও গান গাইতেন। তো তারপরে আমার 10-12 বছর শেখার পরে আমার মিডিয়া জার্নি শুরু হয় আরটিভি থেকে। আমি আরটিভিতে ফার্স্ট রানার আপ হই 2023-এ সিজন 2-তে। তো তারপর থেকে মোটামুটি জার্নি শুরু, মোটামুটি ফেসবুক পেজ, দেন ইউটিউব, টিকটক প্ল্যাটফর্ম, এই মোটামুটি সোশ্যাল মিডিয়াতে টুকটাক গান গাইছি আমরা। আমার সাথে যে কাজ করেন রাকিব, হ্যাঁ, তো রাকিব ভাই আজকে নাই, উনি হয়তো বা ব্যস্ত আছেন কোথাও। তো আজকে আনফর্চুনেটলি মানে বলতে চাই যে আমার গানের পেছনে ফুলফিল ডেডিকেশনটাই আমার ছিল, 100% ডেডিকেশনটা আমার ছিল। যে এতটুকু আসার পেছনে বাবার সাপোর্ট ছিল, বাট নিজের চেষ্টাটাই বেশি ছিল। একা তো ওঠা যায় না। প্লাস হচ্ছে আমাদের শিল্পী যারা, তাদের মানে এই শিল্পীর রাস্তাটা পার করতে অনেক 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 আগুন তাপ পোহাইতে হয়, বুঝছেন? তো তো এইটা যারা আসলে এই জগতে আছেন বা যারা উঠতি তারকা, তাদের জন্য খুবই টাফ এই মিডিয়াতে জায়গা করে নেওয়া, পরিচিতি পাওয়া, এই ব্যাপারটা। আপনি ভালো গিটারও বাজান, তো গিটার কি ছোটো থেকে শিখছেন? সুন্দর একটা কোশ্চেন করছেন। এই গিটারের কোনো ওস্তাদ নাই আমার। আমি গিটার নিজে নিজে শিখছি, নিজেই ইউটিউবে কিছু টিউটোরিয়াল পাইছিলাম, দেন ওইখান থেকে গিটার আমার শেখা, নিজে নিজে এতটুকু এতে করা। আরেকটা গান। আচ্ছা, ওকে।
এই গানটার পেছনে অনেক কাহিনী। একটু শেয়ার। এইটা কোক স্টুডিওতে যখন আপলোড করা হয় তো ওইখান থেকে সাগর ভাই গিয়েছিলেন এবং প্রীতম হাসান ভাইয়ের হ্যাঁ কম্পিটিশন করা ছিল, তো আরিফ দেহানও ছিলেন। তো ওই গানটা যখন আপলোড করো তখন আমার সাথে রাকিব ছিল, তো রাকিবের একটা ডিফারেন্ট ভোকাল ছিল কালীর নয়ন জলে। হ্যাঁ ওইটা মানে একটা বেহুলা লক্ষিন্দর যেরকম গ্রামের বাড়িতে বেহুলা লক্ষিন্দর বা সাপের খেলা দেখাই দিলে যেরকম একটা মানে গলার একটা ফিল ছিল, ওই রকম একটা ফিল ছিল। তো ওইটাও ভালো ক্যাপচার করতে পারছে, আমি পারবো না হয়তো বা। তো এই গানটা তখন আপলোড করার পরে একদিনে প্রায় 40-50 লাখ মানুষ দেখে। দেন অনেক ভালো রেসপন্স আসে, আমাদের কোক স্টুডিও থেকে অ্যাপ্রিশিয়েট করে যে তোমরা অনেক ভালো গাইছো, স্টোরি দিচ্ছেন এবং শেয়ার করছেন, এবং প্রীতম হাসান ভাই নিজে শেয়ার করছে। তো অনেক ভালোবাসা পাইছি। মালো মাঝিল এক কোথাও গেলে ভাই মালো মাঝিল যে শুনতে চাই। ওকে শোনাই গানটা। কালীর নয়ন জলে জলে বুক ভেসে যায়, হিসাবে কামড়াইলো আমার দুর্লভ লকার গায়। কালীর নয়ন জলে জলে বুক ভেসে যায়, হিসাবে কামড়াইলো আমার দুর্লভ লকার গায়। কালীর নয়ন জলে মালো মাঝিলুজি ও রঙে ভাঙ্গানো কাবাইতে আইলাম গাঙ্গে। মালো মাঝিলুজি ও বলনি করলাম কি, রঙে ভাঙ্গানো কাবাইতে আইলাম গাঙ্গে। কালীর নয়ন জলে জলে বুক ভেসে যায়, হিসাবে কামড়াইলো আমার দুর্লভ লকার গায়। কালীর নয়ন জলে শিবে মাটির সঙ্গে ভাঙ্গানো কাবাইতে আইলাম গাঙ্গে। কালীর নয়ন জলে জলে বুক ভেসে যায়, হিসাবে কামড়াইলো আমার দুর্লভ লকার গায়। কালীর নয়ন জলে। এই গানটা তো খোঁজ নিয়েছেন আমাদের প্রীতম হাসান ভাই, উনি অনেক ব্যাকডেটেড কিছু কুড়িয়ে এনে ভালো কিছু আমাদের দেন। তো এই গানটা যখন এইভাবে কম্পোস্ট হয় তা আমরা লোভ সামলাইতে পারি না যে এই গানটা এইরকম রূপ দেওয়া যায়। কোক স্টুডিও সম্ভব এটা। আর যে কম্পোজিশন করছে অবশ্যই লিজেন্ডারি কম্পোজার। তো এইখানে অনেক ছাদ পেটানোর কিছু ছিল, মানে যেরকম আগে মানুষ ছাদ পেটাইতো, তালে তালে গান গাইতো, তো ওই ব্যাপারটাই ছিল যতটুকু জেনেছি। তো ওইখান থেকে ভাবলাম যে তাহলে এই গানটা আমরা করি, এই গানটা তো কেউ কাভার করেনি, তো এই গানটা আমরা যদি ঠিকঠাকভাবে কাভার করি তাহলে হয়তো বা আমাদের নিতে পারে মানুষ। একটা চ্যানেল থেকে আপলোড হয়েছে, দেন আমরা আনঅফিসিয়ালি আমাদের ইউটিউব দেন আমাদের ফেসবুক পেজ থেকে আপলোড করি। তো এইভাবেই তোলা করা। ফেসবুক ইউটিউব যেটা আপনাদের যে পেজটা আছে, তো এটা কখন থেকে মনে হলো যে আমার একটা ফেসবুক কিংবা একটা ইউটিউব চ্যানেল দরকার? তখন সোশ্যাল মিডিয়াতে আমি অনেক আগে থেকে সোশ্যাল মিডিয়াতে ছিলাম, বাট খুব একটা বেশি রিচ ছিল না। ওই 1000, 2000, 1200 এরকম ভিউ আসতো, মানুষ দেখতো গান। তখন গান গাইতাম, করতাম। বাট ইন্সপিরেশন হিসেবে কাজ করে রাকিব ভাই আমার পাশে ছিল সবসময়, এবং সে বলে যে তোমার একটা ট্যালেন্ট আছে, তুমি কাজে লাগাও, তুমি কন্টিনিউ গান করো, তোমার গান ভালো ভালো পজিশনে যাবে। তো আমি তখন আরটিভিতে অডিশন দিই। আরটিভিতে অডিশন দেওয়ার পরে ওইখানে সিলেক্ট হয়ে যাই। সিলেক্ট হয়ে যাওয়ার পরে ওইখানে ব্যস্ত থাকি 3 মাস। আরটিভিতে ব্যস্ত থাকি 3 মাস কোনো কাজ করা হয় না। তো আমি যখন আরটিভিতে ফার্স্ট রানার আপ হয়ে বের হই, তো ফার্স্ট রানার আপ হয়ে বের হওয়ার পরে ওই সাইনবোর্ড নিয়ে আমি ঘুরি নাই যে আমি তো ফার্স্ট রানার আপ, আমি তো অমুক, আমি তো তমুক না। আমি
শিল্পী আমাকে গান গাইতে হবে, মাঠে গাই, ঘাটে গাই, আর যেখানেই গাই আমাকে ভালো জায়গায় গান গাইতে হবে, আমাকে পরিশ্রম করতে হবে। তো আমি আমার হাতে যা ছিল, গিটার ছিল, গিটার নিয়েই লেগে পড়লাম যে আমি গাইতে হবে, আমার যতটুকু আছে আমি ততটুকু দিব, এতে কেউ ভালো বলুক কেউ খারাপ বলুক তাতে আমার কিছু যায় আসে না। তো ওইখান থেকেই গানে আসা, দেন ফেসবুকের প্রতি, সোশ্যাল মিডিয়ার প্রতি মানে ঝোঁক, যে আমার কাজ করতে হবে, ভালো কিছু দেখাইতে হবে। তো ওইখান থেকেই আসা, একসাথে জানি রাকিব ভাই, আমি একসাথে আছি এখন পর্যন্ত। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মাজার মন্দিরে ভাঙচুর হচ্ছে, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? একজন শিল্পী হিসেবে আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? শিল্পী হিসেবে যে আমি প্রথমে বলছিলাম যে আমাদের শিল্পী হিসেবে নিরপেক্ষ, ধর্ম বর্ণ জাত আমাদের কিছু নাই। তো এইটা যারা করছেন বা যারা করে যাচ্ছে বা প্ল্যান করতেছে, তারা এটা ভুল করতেছে অবশ্যই। কারণ হচ্ছে আমরা দেশে থাকি, দেশে আছি, আমরা ভ্রাতৃত্ব বজায় রেখে থাকতে চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেন ভাই ভাই, সবাই যেন একসাথে এই দেশে বসবাস করতে পারি। আমরা আছি, গান করতে হবে। তো আছে কিছু প্ল্যান আছে মাথায় যে কিছু করব, এটা নিয়েও কিছু করব আমরা। সর্বশেষ আমরা একটা গান শুনি। তো এই প্রতিবাদ হিসাবে আমি একটা গানই গাবো, যে গানটা লালন সাইজি করে গেছিল। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। কি জাত হবার আবার কালে, সে কথা ভেবে বলো না। জাত গেল, জাত গেল বলে, একই আজব কারখানা। জাত গেল, জাত গেল বলে, সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি। সবই দেখি তা না না না। জাত গেল, জাত গেল বলে, একই আজব কারখানা। জাত গেল, জাত গেল বলে। গোপনে যে বেশ্যার ভাত খায়, তাদের ধর্মের কি ক্ষতি হয়। গোপনে যে বেশ্যার ভাত খায়, তাদের ধর্মের কি ক্ষতি হয়। লালন বলে ডাক্তারে কয়, লালন বলে ডাক্তারে কয়, এ ভাব তো গেল না রে। জাত গেল, জাত গেল বলে, একই আজব কারখানা। জাত গেল, জাত গেল বলে, ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি, সবই তো একজনে সুচি। দেখে শুনে হয় না রুচি, জমে তো ছাড়বে না কাউকে। জাত গেল, জাত গেল বলে। নতুন বাংলাদেশকে কিভাবে দেখতে চান? নতুন বাংলাদেশকে আমরা নতুনভাবেই দেখতে চাই। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় আবার ফিরুক। প্রত্যেকটা, আমি যেহেতু শিল্পী, আমার শিল্পীর জায়গা থেকে আমার কিছু আবদার থাকবে, আবদার আছে যে আমাদের শিল্পীদের ন্যূনতম সম্মানটা দরকার। প্রত্যেকটা জায়গায় শিল্পীরা অনেক অবহেলিত। দেন শিল্পীদের জন্য একটা কিছু করা হোক, তাদের জন্য একটা ভালো কিছু ব্যবস্থা করা হোক। দেন হচ্ছে আমাদের শিল্পীদের নিয়ে যেন কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। আমরা যেন শিল্পী শিল্পী সবাই, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিল্পী, দেশে সব কিছু মিলিয়ে আমরা আমাদের সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হয়। আমায় যত দাও হে ব্যথা, হৃদয় রাখিব গাথা। একদিন জানি ব্যথার হবে অবসান। প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে। প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে
ভাসিবে নয়ন জলে, দেহ ছেড়ে চলে যাবে যেদিন আলাউদ্দিনের প্রাণ। বাঁধিয়া মায়া ডোরে কাটালি এমন করে, এই কি প্রেমের প্রতিদান। বাঁধিয়া মায়া ডোরে কাটালি এমন করে, এই কি প্রেমের প্রতিদান। এই কি প্রেমের প্রতিদান গো তোমার, এই কি প্রেমের প্রতিদান, এই কি প্রেমের প্রতিদান। আমায় যত দাও হে ব্যথা, হৃদয় রাখিব ব্যথা, একদিন জানি ব্যথার হবে অবসান। আমায় যত দাও হে ব্যথা, হৃদয় রাখিব ব্যথা, একদিন জানি ব্যথার হবে